হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের জন্য কস্টিংয়ের কিছু এমসিকিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি। বহুদিন পরে অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের ভিডিও আমি বানাচ্ছি। রিসেন্টলি নতুন একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, যেটা অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের 2024-এর রিক্রুটমেন্টের জন্য। বাট 2023-তেও এরকম একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ছিল, বাট তার পরীক্ষা কিন্তু এখনো হয়নি। তো যারা অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য সত্যি এটা খারাপ বিষয় একটা, যে পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আসছে বাট অ্যাপ্লিকেশন করার স্টার্টিং হয়নি, 23-এও হয়নি, 24-এ হবে কিনা সেটাও কোনো গ্যারেন্টি নেই। তো নেগেটিভিটি কেস সাইডে রেখে তোমাদের জন্য যে এমসিকিউগুলো নিয়ে এসেছি, সেই এমসিকিউগুলো তোমাদেরকে আগে শেয়ার করে দিই। কি কি সেগুলো একটু দেখে নাও। এমসিকিউগুলো দেখে যাবে এরকম। তো ফার্স্ট যে এমসিকিউটা রয়েছে বলছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইনসেন্টিভ প্ল্যান অফ পেমেন্ট ওয়েজেস অন টাইম বেসিস আর নট গ্যারেন্টিড। তো কোন প্ল্যানে ওয়েজেস অন টাইম বেসিস বেসিক্যালি গ্যারেন্টিড থাকে না? হালসে, রোয়ান, টেলর অ্যান্ড গ্যাটাক। তো এখানে যেখানে অ্যাকচুয়ালি গ্যারেন্টিড থাকে না, দ্যাট ইজ টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমের ক্ষেত্রে কিন্তু ওয়েজেস অন টাইম বেসিস গ্যারেন্টিড হিসাবে থাকে না। সেকেন্ড প্রশ্ন, কস্ট অফ আইডল টাইম অ্যারাইজেস ডিউ টু নন অ্যাভেলেবিলিটি of raw material is. তো cost arises due to non availability of raw material. raw material এর non availability এর জন্য যে cost of idle time দাঁড়াচ্ছে, সেটা বেসিক্যালি আমরা কোথায় চার্জ করি? বেসিক্যালি সেটা চার্জ করা হয়, ফার্স্ট অপশনটা হবে চার্জ টু কস্টিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তো কস্ট অফ আইডল টাইমটা চার্জ করা হয় কোথায়? না, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। ঠিক আছে। আর যদি এখানে যদি কস্ট অফ আইডল টাইম ডিউ টু নর্মাল রিজনস, যদি কোনো নর্মাল, এখানে হচ্ছে নন অ্যাভেলেবিলিটি অফ র মেটেরিয়াল যেহেতু বলেছে, দ্যাট ইজ অ্যাবনর্মাল সিচুয়েশন। ঠিক আছে। আর যদি কোনো নর্মাল সিচুয়েশনে হয়ে থাকতো তাহলে সেটা আমরা কি করতাম? সি যে অপশনটা রয়েছে, দ্যাট ইজ রিকভার্ড বাই ইনফ্লেটিং দ্য ওয়েজ রেট, সেটা আমরা চয়েস করতাম। সেটা কোথায় চার্জ করা হয়? বাই রিকভার্ড বাই ইনফ্লেটিং দ্য ওয়েজ রেট। নর্মালের ক্ষেত্রে আমরা নর্মাল আইডল টাইম আমরা ইনফ্লেট করে দিই কাকে? না, ওয়েজ রেটকে। ঠিক আছে। আর যদি কোনো অ্যাবনর্মাল কেসেস হয় সেক্ষেত্রে আমরা সেটা কস্টিং পিএল অ্যাকাউন্টে কিন্তু চার্জ করে থাকি। নেক্সট, থার্ড প্রশ্ন, হোয়েন ওভারটাইম ইজ রিকোয়ার্ড ফর মিটিং আর্জেন্ট অর্ডার, ওভারটাইম প্রিমিয়াম শুড বি। তো ওভারটাইম প্রিমিয়ামটা কোথায় করা হয়, কোথায় চার্জ করা হয়? না, ওভারটাইম প্রিমিয়াম চার্জ টু ওভারহেড কস্টে। তো ওভারটাইমের জন্য যে প্রিমিয়ামটা পে করতে হয় সেটা কোথায় চার্জ করা হয়? না, চার্জ টু ওভারহেড কস্ট। তো ওভারহেড কস্টের আন্ডারে কিন্তু সেটা চার্জ করা হয়। নেক্সট, লেবার টার্নওভার ইজ মেজার্ড বাই। তো লেবার টার্নওভার কিভাবে মেজার করা হয়? তো এখানে চারটে মেথড ছিল, রিপ্লেসমেন্ট, ফ্লাক্স, অ্যাডিশন মেথড ছিল। তো সেই বেসিক্যালি ফর্মুলার একটা দিয়েছে এখানে। যে কারেন্ট ফর্মুলাটা হচ্ছে, দ্যাট ইজ ফার্স্ট অপশনটা, নাম্বার অফ ওয়ার্কার রিপ্লেস ডিভাইডেড বাই অ্যাভারেজ নাম্বার অফ ওয়ার্কার্স। এটা হচ্ছে রিপ্লেসমেন্ট মেথডের একটা ফর্মুলা। তো ওই লেবার টার্নওভারের যে চারটে ফর্মুলা আছে সেই চারটে ফর্মুলা কিন্তু পড়ে যাও, সেখান থেকে এই প্রশ্নটা এসছে। তো লেবার টার্নওভারের ফর্মুলাটা হচ্ছে, ফার্স্ট অপশনটা হবে নাম্বার অফ ওয়ার্কার্স রিপ্লেস ডিভাইডেড বাই অ্যাভারেজ নাম্বার অফ ওয়ার্কার্স। বাকিগুলো ভুল রয়েছে, সেগুলো আমি আর যাচ্ছি না। নেক্সট, পরের প্রশ্ন, আইডল টাইম ইজ। আইডল টাইম কি? আইডল টাইম বেসিক্যালি সি অপশনটা হবে টাইম স্পেন্ড বাই ওয়ার্কার্স অফ দেয়ার ওয়ার্ক। আইডল টাইম মানে হচ্ছে যেই সময় পার্টিকুলারলি কোনো ওয়ার্কার্স কাজের মধ্যে থেকে বা কোনো ধরনের কাজ করে না, সেই পার্টিকুলার টাইমটাকে বলা হয় আইডল টাইম। লাইক টিফিন আওয়ারে যে টাইমটা ওয়ার্কার স্পেন্ড করে, সেই টাইমটাও কিন্তু আইডল টাইম হিসাবেই ধরা হয়ে থাকে। নেক্সট, 6 নম্বর প্রশ্ন, ওভারটাইম ইজ। ওভারটাইম কি? না, ফার্স্ট অপশনটা হবে অ্যাকচুয়াল আওয়ার্স বিং
মোর দ্যান নর্মাল টাইম। তো অ্যাকচুয়াল আওয়ার্স যে ওয়ার্কটা হবে সেটা নর্মাল যে আওয়ার্সের থেকে কিন্তু বেশি হবে। লাইক কেউ 10 ঘন্টা কাজ করলো, অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড যে ওয়ার্কিং আওয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 8 ঘন্টা। তো নর্মাল যে ব্যক্তিটা 8 ঘন্টা কাজ করে সেখানে সে যদি 10 ঘন্টা কাজ করে সেই এক্সট্রা 2 আওয়ার্সটাকে বলা হবে ওভার টাইম। নেক্সট, লেবার প্রোডাক্টিভিটি ইজ মেজার্ড বাই কম্পেয়ারিং। লেবার প্রোডাক্টিভিটি কিভাবে ইজ মেজার্ড বাই, কার সঙ্গে কম্পেয়ার করে মেজার করা হয়? তো লেবার প্রোডাক্টিভিটি কম্পেয়ার করা হয় ফার্স্ট টোটাল আউটপুট উইথ টোটাল ম্যান পাওয়ার, এটা একটা মেথড হতে পারে। অ্যাডেড ভ্যালু ফর দ্য প্রোডাক্ট উইথ টোটাল ওয়েজ কস্ট, ওই প্রোডাক্টের মধ্যে যতটা অ্যাডেড ভ্যালু হচ্ছে উইথ দি টোটাল ওয়েজ কস্টের সঙ্গে কম্পেয়ার করে দেখা যেতে পারে। অ্যাকচুয়াল টাইম অ্যান্ড স্ট্যান্ডার্ড টাইমের সঙ্গেও কম্পেয়ার করে আমরা লেবার প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সিটা আমরা কি করতে পারি, মেজার করতে পারি। কিভাবে মেজার করতে পারি? এখানে তিনটেই কারেক্ট উত্তর হবে। টোটাল আউটপুটের সঙ্গে টোটাল ম্যান আওয়ার্সকে আমরা যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে আমার লেবার এফিসিয়েন্সি বা প্রোডাক্টিভিটিটা বের করতে পারি। ঠিক আছে, তো এখানে অল অফ দ্য অ্যাবভ হবে। নেক্সট 8 নম্বর প্রশ্ন যেটা বলছে, ইফ দ্য সেভ টাইম ইজ লেস দ্যান 50% অফ দ্য স্ট্যান্ডার্ড টাইম then the wages under Rowan and Halsey premium plan on comparison gives। তো যদি টাইম সেভটা 50% লেস দেন 50% অফ স্ট্যান্ডার্ড টাইম হয়ে থাকে সেক্ষেত্রে কোন প্ল্যানে ওয়েজ সবচেয়ে বেশি হবে? তো ওয়েজ এটা তোমরা নিজেরা ক্যালকুলেট করে দেখবে। মোস্ট অফ দ্য কেসেসে রোয়ান প্ল্যানে কি হয়, বেশি ওয়েজ পাওয়া যায়। রোয়ান প্ল্যানে সবচেয়ে বেশি ওয়েজ পাওয়া যায় কম্পেয়ার টু হালসে প্ল্যান। হালসের থেকে রোয়ান প্ল্যানে কিন্তু বেশি পাওয়া যেতে পারে। নেক্সট, যদি সেটা 50% স্ট্যান্ডার্ড লেস দেন 50% অফ স্ট্যান্ডার্ড টাইম সেভ হয়ে থাকে। নেক্সট, আন্ডার টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, if a worker fails to complete the tasks within the standard time then he is paid। যদি টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম যেটা ছিল সেখানে কোনো ওয়ার্কার্স যদি এফিসিয়েন্সির নিচে যদি তার কাজ করে থাকে, দ্যাট মিন্স যে টাইমটা তাকে অ্যালট করা হয়েছে সেই টাইমের মধ্যে কোনো কাজ কমপ্লিট না করলে দেন তাকে কিভাবে পে করা হয় না 83% অফ পিস রেটে তাকে কিন্তু পে করা হয়। তো অপশন এটা কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট, ডাইরেক্ট এক্সপেন্সেস ইনক্লুড ড্যাশ ইনক্লুড ইম্পিউটেড কস্ট। ডাইরেক্ট এক্সপেন্সেস শ্যাল নট ইনক্লুড ইম্পিউটেড কস্ট। ডাইরেক্ট এক্সপেন্সেসের মধ্যে কিন্তু ইম্পিউটেড কস্টকে ইনক্লুড করা উচিত নয়। নেক্সট, ডাইরেক্ট এক্সপেন্সেস ডু নট মিট দ্য টেস্ট অফ মেটেরিয়ালিটি ক্যান বি পার্ট অফ ওভারহেড। তো এখানে এটা হচ্ছে বেসিক্যালি এটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের একটা প্রশ্ন ছিল। তো ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের যে অংশটা ফিল করতে হতো সেই অংশটা অ্যাকচুয়ালি আমি মিস করে গেছি। এখানে বেসিক্যালি হবে ওই পার্টের আগে একটা ড্যাশ বসতো, সেটা আমি দিতে ভুলে গেছি এখানে। তো বেসিক্যালি প্রশ্নটা এরকমভাবে হচ্ছে যে ডাইরেক্ট এক্সপেন্সেস ডু নট মিট দ্য টেস্ট অফ মেটেরিয়ালিটি ক্যান বি ড্যাশ পার্ট অফ ওভারহেড। তো ওই ড্যাশ পার্ট অফ ড্যাশ কোন পার্ট? তো ডাইরেক্ট এক্সপেন্সেস যেটা মেটেরিয়ালিটির টেস্টকে ফুলফিল করে না সেটা বেসিক্যালি ট্রিটেড পার্ট অফ ওভারহেড বলা হয়। ঠিক আছে, তো সেই পার্টটা এখানে কারেক্ট অ্যান্সারটা হবে ট্রিটেড পার্ট। নেক্সট, এক্সাম্পলস অফ ডাইরেক্ট এক্সপেন্সেস। তো ডাইরেক্ট এক্সপেন্সেসে একটা এক্সাম্পলস কি, এখানে রয়্যালটি আছে। তো ডাইরেক্ট এক্সপেন্সেস একটা এক্সাম্পল হচ্ছে রয়্যালটি চার্জ অন প্রোডাকশন। আর বাকি যেগুলো রয়েছে এখানে সেগুলো কিন্তু সবকটাই ইনডাইরেক্ট এক্সপেন্সেসের মধ্যে চলে আসবে। বোনাস টু এমপ্লয়িটা ডাইরেক্ট ওয়েজেসের আন্ডারে আসবে। রেন্ট হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ঠিক আছে, আর রয়্যালটি হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্সেসের একটা এক্সাম্পলস, আর বোনাস টু এমপ্লয়ি হচ্ছে ডাইরেক্ট ওয়েজেসের একখানা এক্সাম্পল। নেক্সট question number 13, the allotment of whole item of cost centers or cost unit is called, এটাকে বলা হয় cost allocation।
তো allotment of whole item cost of cost centers or cost units it's called cost allocation. তো allotment করা হচ্ছে ওই একটা আইটেমের কস্টকে, সেটাকে আমরা কি বলি, বেসিক্যালি সেটাকে বলা হয় কস্ট অ্যালোকেশনস বলা হয়। নেক্সট পরের প্রশ্ন, ডাইরেক্টরস রেমুনারেশন অ্যান্ড এক্সপেন্সেস ফর্ম আ পার্ট অফ, ডাইরেক্টরস রেমুনারেশন অ্যান্ড এক্সপেন্সেস কোন ওভারহেডের একটা পার্ট, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের কিন্তু পার্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 15, চার্জিং টু এ কস্ট সেন্টার দোজ overheads that result solely for existence of that cost center is known as, তো charging to the cost center those overheads that results, তো কোনো ওভারহেড যেগুলো চার্জ করা হয় কোনো কস্ট সেন্টার সেগুলোকে কি বলা হয়, সেটাকে বলা হয় অ্যালোকেশন। যে ওভারহেডগুলোকে চার্জ করা হয় কস্ট সেন্টারকে সেগুলোকে বলা হয় অ্যালোকেশন, কস্ট অ্যালোকেশন। নেক্সট, অ্যাবজর্পশন মিনস, অ্যাবজর্পশন বলতে কি বুঝি, অ্যাবজর্পশন বেসিক্যালি হচ্ছে চার্জিং অফ ওভারহেডস টু কস্ট ইউনিট, যে ডিফারেন্ট কস্ট ইউনিটসগুলো রয়েছে সেখানে ওভারহেডগুলোকে চার্জ করা, দ্যাট মিনস বি অপশনটা হবে চার্জিং অফ ওভারহেড টু কস্ট ইউনিট। নেক্সট কোশ্চেন নাম্বার 17, when the amount of under or over absorption is significant, যখন ওভার বা আন্ডার অ্যাবজর্পশনের যে কস্টটা সেটা সিগনিফিক্যান্ট দাঁড়িয়ে যায়, ইট শুড বি ডিসপোজ বাই, তো সেক্ষেত্রে কিভাবে সেটাকে ডিসপোজ করা হয় না, দ্য ইউজ অফ সাপ্লিমেন্টারি রেটস, সেটাকে থ্রু সাপ্লিমেন্টারি একটা রেটসের থ্রুতে সেটাকে কী করা হয়, ডিসপোজ করে দেওয়া হয়। যদি যে অ্যামাউন্টটা আন্ডার অ্যাবজর্পশন বা ওভার অ্যাবজর্পশন যেটা রয়েছে সেই অ্যামাউন্টটা যদি একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট হয়, ছোটো 5-10 টাকার অ্যামাউন্ট হলে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, বাট সেই অ্যামাউন্টটা যদি 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা হয় সেক্ষেত্রে সেই অ্যামাউন্টটা কী করে হয় না, সাপ্লিমেন্টারি থ্রু ইউজ অফ সাপ্লিমেন্টারি রেটস সেটাকে কী করা হয়, ডিসপোজ অফ করা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 18, when the amount of overhead absorbed is less than the amount of overhead incurred, তো যে অ্যামাউন্টটা ওভারহেডে মানে যে এস্টিমেশনটা হয়েছিল সেটা যদি অ্যাকচুয়ালসের থেকে কম হয় তখন সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় আন্ডার অ্যাবজর্পশন। সাপোজ আমি 100 টাকা এস্টিমেট দিয়েছিলাম, যে অ্যামাউন্ট অফ ওভারহেড অ্যাকচুয়ালি ইনকার্ড হয়েছে দ্যাট ইজ 120, 120 টাকা খরচ হয়ে গেছে, তখন সেটাকে কি বলবো, দ্যাট ইজ আন্ডার অ্যাবজর্পশন বলবো আমরা, আন্ডার অ্যাবজর্পশন অফ ওভারহেড। Next question number 19, selling and distribution overhead are absorbed on the basis of, selling and distribution overhead কিভাবে absorb করা হয় না, এখানে যে 4টে অপশন আছে সবকটাই হবে রেট পার ইউনিটের বেসিসে absorb করা যেতে পারে, পার্সেন্টেজ অফ ওয়ার্ক কস্টের বেসিসেও করা যেতে পারে, আর পার্সেন্টেজ অন সেলিং প্রাইস অফ ইচ ইউনিটের বেসিসেও কিন্তু সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন যে ওভারহেড সেটাকে কিন্তু অ্যাবজর্ব করা যেতে পারে। নেক্সট, প্রাইমারি প্যাকেজিং কস্ট ইজ এ পার্ট অফ, প্রাইমারি প্যাকেজিং কস্ট সেটা কিসের পার্ট, প্রাইমারি প্যাকেজিং যেটা রয়েছে সেটা প্রোডাকশন কস্ট, প্রাইমারি প্যাকেজিং হচ্ছে প্রোডাকশন কস্টের পার্ট, কিন্তু প্রোডাকশন কস্টের পার্ট। নেক্সট, নর্মাল ক্যাপাসিটি অফ এ প্ল্যান্ট রেফার্স টু দ্য ডিফারেন্স বিটুইন, নর্মাল ক্যাপাসিটি বেসিক্যালি বলতে আমরা কি বুঝি, নর্মাল ক্যাপাসিটি বেসিক্যালি হচ্ছে যে কোনো প্ল্যান্টের অ্যাকচুয়ালি কি থাকে, একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি থাকে, আর একটা হচ্ছে যেটা বেসিক্যালি তার ডিমান্ড থাকে, সেই বেসিসে কি করে না ডিমান্ডের বেসিসে সে প্রোডাকশনটা করে। তো বেসিক্যালি প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি অ্যান্ড এস্টিমেটেড আইডিয়াল ক্যাপাসিটি অ্যাজ রিভিলড বাই লং টার্ম সেলস ট্রেন্ড। তো নর্মাল ক্যাপাসিটি মানে আমরা যেটা বুঝি, মানে নর্মাল যেটা আমরা সেটাকে কিভাবে মানে কিভাবে রেফার্স টু দ্য ডিফারেন্স বিটুইন, কোন ডিফারেন্স, বেসিক্যালি প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি অ্যান্ড এস্টিমেটেড আইডিয়াল ক্যাপাসিটি অ্যাজ রিভিলড বাই দ্য লং টার্ম সেলস ট্রেন্ড, সেটা থ্রুতে বেসিক্যালি ডিফারেন্সটা বোঝা যায় নর্মাল ক্যাপাসিটির। ফাইন্ড আউট from the following scientific and accurate method of
ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্পশন। তো ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্পশনের সায়েন্টিফিক মেথড বা অ্যাকুরেট মেথডটা কি না মেশিন আওয়ার রেট। মেশিন আওয়ার রেটে ফ্যাক্টরি ওভারহেড বেসিক্যালি কি করা হয়, অ্যাবজর্পশন করা হয়। নেক্সট পরের প্রশ্ন, দ্য অ্যালটমেন্ট অফ হোল টাইম cost of centers or cost unit is called cost allocation. এটা একটু আগেও তোমাদেরকে বলে দিয়েছি। নেক্সট প্যাকেজিং কস্ট, প্যাকিং কস্ট, সরি প্যাকেজিং না, প্যাকিং কস্ট। প্যাকিং কস্ট বেসিক্যালি পার্ট অফ এনিথিং, প্রোডাকশন কস্টের পার্ট হতে পারে, সেলিং কস্টের পার্ট হতে পারে, বা ডিস্ট্রিবিউশন কস্টেরও কিন্তু পার্ট হতে পারে, ডিপেন্ডিং অন ইটস নেচারের উপর ডিপেন্ড করে বেসিক্যালি প্যাকিং কস্ট বেসিক্যালি এই যে কোনো তিনটে হেডের আন্ডারে কিন্তু আসতে পারে। ডাইরেক্টরস রেমুনারেশন অ্যান্ড এক্সপেন্সেস আর পার্ট অফ, এটা একটু আগেই বলেছি, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। এখানে কিছু কিছু প্রশ্ন আমি ওভারল্যাপ করে গেছি, মানে দুবার করে আছে। তো নেক্সট 26, এটাও বেসিক্যালি আমার কপি মানে ডাবল হয়ে গেছে, সেটা আমি এখানে যাচ্ছি না। নেক্সট অ্যাবজর্পশন মিনস চার্জিং অফ ওভারহেড টু কস্ট ইউনিট। অ্যাবজর্পশন মিনস চার্জিং অফ ওভারহেড টু কস্ট ইউনিটকে বোঝায়। নেক্সট 28, which method of absorption of factory overhead do you suggest in a concern where produces only one uniform type of product? তো যদি কোনো ফ্যাক্টরি ওভারহেডটা কিভাবে অ্যাবজর্পশন হবে, যদি কোনো ফ্যাক্টরিতে সেম কাইন্ড অফ, দ্যাট মিনস হোমোজেনিয়াস কাইন্ড অফ প্রোডাকশন করা হয়, সেক্ষেত্রে রেট পার ইউনিট অফ আউটপুট। তো মানে যে পার্টিকুলার প্রোডাক্টটা প্রোডাকশন হচ্ছে তার পার রেট, মানে তার রেট পার ইউনিটের বেসিসে কিন্তু সেটা অ্যাবজর্পশন করা যেতে পারে। নেক্সট, when the amount of under or over absorption is significant, এটা অলরেডি আমি তোমাদেরকে একটু আগেই বলে দিয়েছি, আবার চলে এসেছে, কপি পেস্ট হয়ে গেছে বেসিক্যালি। আর 30 নাম্বারটাও কপি পেস্ট হয়েছে। নেক্সট হচ্ছে আমাদের ওয়্যারহাউস এক্সপেন্সেস ইজ এ এক্সাম্পল অফ। তো ওয়্যারহাউস বেসিক্যালি ইউজ করা হয় ডিস্ট্রিবিউশন পারপাসে। তো ওভারহেড ওয়্যারহাউস এক্সপেন্সেস বেসিক্যালি এক্সাম্পলস অফ ডিস্ট্রিবিউশন ওভারহেড, ঠিক আছে। নেক্সট 32 এটাও আমার বেসিক্যালি কপি করা হয়ে গেছে, সেটা আমি এখন দিচ্ছি না, এটা একটু আগেই বলে দিয়েছে। নেক্সট প্রাইমারি প্যাকিং কস্ট পার্ট অফ প্রোডাকশন কস্ট, এটাও কপি করা, দুবার করে চলে এসছে। চেয়ারম্যান রেমুনারেশন ইজ এ পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। নেক্সট যে লাস্ট প্রশ্ন, ফাইন্ড আউট ফ্রম দ্য ফলোয়িং সায়েন্টিফিক অ্যান্ড অ্যাকুরেট মেথড অফ ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্পশন। সেটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্পশনের সবচেয়ে অ্যাকুরেট মেথড কি না মেশিন আওয়ার রেট। মেশিন আওয়ার রেটে হচ্ছে সায়েন্টিফিক অ্যান্ড অ্যাকুরেট মেথড অফ ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্পশন। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট কস্টিংয়ের। এখানে 35টা প্রশ্ন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এরপরে আরও কিছু প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের কিছু হেল্প হয়ে থাকে, অবশ্যই লাইক করে দেবে, কারণ তোমরা যখন লাইক বা শেয়ার করো বা কমেন্ট করো, তো সেখান থেকে আমি জানতে পারি বেসিক্যালি তোমরা কিছু বেনিফিট পাচ্ছ কি পাচ্ছ না। তো সেই জিনিসটা অবশ্যই আমাকে জানাবে থ্রু কমেন্টস। কমেন্ট না করলে আমি জানতে পারবো না যদি কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে। তো অবশ্যই কমেন্ট করে বা লাইক করে শেয়ার করে তুমি আমাকে জানাতে পারো। অবশ্যই কমেন্ট করো একটা, যাতে আমি জানতে পারি যে কোনো ভুল হয়েছে কি না, বা আর কি কি তোমাদের রিকোয়ারমেন্ট রয়েছে, অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ।